বাংলায় একটা প্রবাদ আছে, মায়ের থেকে মাসির দরদ বেশি। এই প্রবাদটা কিন্তু চেঞ্জ করতে হবে। মায়ের থেকে পিসির দরদ বেশি। আজকের পর্বটা শুনলেই আপনারা বুঝতে পারবেন কেন মায়ের থেকে পিসির দরদ বেশি। দেখুন, দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গের কুটিল রাজনীতি প্রসঙ্গে আজকে কিছু বক্তব্য আপনাদের সামনে রাখতেই হচ্ছে। গতকাল আরজি করের খুন এবং ধর্ষণ মামলায় শিয়ালদা কোর্টের তরফ থেকে যে রায়দান এসেছে তা নিয়ে শুধুমাত্রই পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশ জুড়ে এ নিয়ে আলোচনা সমালোচনা চলছে। অনেকেই মনে করেছিলেন যে এটা জঘন্যতম অপরাধ, রেয়ার টু রেয়ারেস্ট অফ দ্য ক্রিমিনাল অফেন্স, সেই কারণে ধৃত সঞ্জয় রায়ের ফাঁসি হওয়া একেবারেই প্রয়োজন ছিল। অনেকেই আবার মনে করেছেন যে না, ফাঁসি হওয়ার প্রয়োজনীয়তা নেই। কিন্তু সে যাই হোক না কেন, এই বিচারে সব থেকে বেশি কোনো কিছুর প্রাধান্য পাওয়া দরকার, সেটা হচ্ছে নির্যাতিতার মা বাবা তারা কি বলছেন। কিন্তু কি অবাক কাণ্ড জানেন, যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে আমাদের কাছে যদি এই বিচার প্রক্রিয়া থাকতো তাহলে আমরা অনেক দিন আগেই ফাঁসি দিয়ে দিতাম। এবং শুধু তাই নয়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে রাজ্য প্রশাসন ঘোষণা করে দিয়েছে এই রায়ে সন্তুষ্ট হতে না পেরে তারা উচ্চতর আদালত অর্থাৎ কলকাতা হাইকোর্টে অ্যাপিল করতে যাচ্ছেন। আর এখানেই ঘটেছে টুইস্ট। সঞ্জয় রায়ের মৃত্যু কার্যকর না করতে পারাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন অত্যন্ত হতাশ। তাই সেই কারণেই আপনারা যারা চেয়েছিলেন সঞ্জয় রায়ের ফাঁসি হওয়া প্রয়োজন, অন্তত আপনাদের এইখানেই সুখ খুঁজে নিতে হবে, শান্তি খুঁজে নিতে হবে, যে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন সঞ্জয় রায়ের ফাঁসিটা হওয়া প্রয়োজন, তাই কোথাও না কোথাও সঞ্জয় রায়ের ফাঁসি না হওয়াটা এটা সমাজের জন্য অত্যন্ত মঙ্গলকর। কেন মঙ্গলকর, আজকের পর্বে আপনাদের সামনে বিশ্লেষণ করব। দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গের রাজনীতির কিছু কথা আপনাদের সামনে বলবো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট, যুক্তিতে যদি সমর্থন থাকে তাহলে একটি লাইক করে আমাদের সমর্থন করতে পারেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। প্রথমেই যে অংশটা আপনাদের সামনে দেখাবো সেই অংশটা দেখুন আপনারা, একটি খবরের অংশ। জঘন্য অপরাধ, সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্টে যাবে রাজ্য, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতায়। কাজেই বুঝতেই পারছেন আপনাদের মধ্যে যাদের যাদের ফ্রাস্ট্রেশন রয়ে গিয়েছিল কেন সঞ্জয়ের ফাঁসি হলো না, রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনাদের এই মতামত মিলে যাচ্ছে। যদিও মুখ্যমন্ত্রী যে উদ্দেশ্যে ফাঁসি চাইছেন আর আপনারা যে উদ্দেশ্যে ফাঁসি চাইছিলেন, এই দুটি হয়তো পৃথক। তাই আজকের পর্বটি শোনার পর আপনাদের মনে হতে পারে যে সঞ্জয় রায়ের ফাঁসি না হওয়াটা সমাজের জন্য কতটা মঙ্গল, আরজি করের মামলাতে কতটা মঙ্গল সঞ্জয় রায়ের ফাঁসি না হওয়াতে। এবং সঞ্জয় রায়ের ফাঁসি না হওয়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্যানিক কিন্তু শুরু হয়ে গেছে, সেটা তার কথাবার্তাতে এর মধ্যেই পরিষ্কার হয়ে গিয়েছে। আসুন আজকে প্রথমার্ধে আপনাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বর্ণনা করার চেষ্টা করি যে কেন সঞ্জয় রায়ের ফাঁসি না হওয়াটাই কার্যত ঠিক হয়েছে। সেটা আপনাদের সামনে প্রথমে কিছু বলি কয়েকটা পয়েন্টের মাধ্যমে। দেখুন, প্রথম নর্মাল যে কারণটি হচ্ছে যে যে কোনো সভ্য দেশে ফাঁসি কোনো সরকার দিতে পারে না। অর্থাৎ কোনো সরকার তাদের নাগরিকদের জন্য জঘন্য থেকে জঘন্য অপরাধের জন্য তারা নিজেরা হত্যাকারী হতে পারে না। তাহলে সরকার যে হত্যাকারী হলো তার শাস্তি কি হবে? সেই কারণে যে কোনো সভ্য দেশ থেকে ক্যাপিটাল পানিশমেন্ট কিন্তু উঠে যাচ্ছে। এবং সেই কারণে ক্যাপিটাল পানিশমেন্ট একটা যুক্তিযুক্ত পানিশমেন্ট, এই ভিতটা কোথাও গিয়ে আস্তে আস্তে সমস্ত দেশে টলে যাচ্ছে। এটি গেল প্রথম যুক্তি, হয়তো আপনাদের মধ্যে অনেকে সহমত নাও হতে পারেন। দ্বিতীয় যুক্তি কি? আমার বিশ্বাস ক্যাপিটাল পানিশমেন্ট, যেটা সর্বোচ্চ শাস্তি ফাঁসি, তার থেকেও কিন্তু আজীবন কারাদণ্ড, অর্থাৎ যতদিন না মৃত্যু হচ্ছে ততদিন কারাদণ্ড, এটা তার থেকেও অনেক বেশি যন্ত্রণার। ক্যাপিটাল পানিশমেন্টে হয়তো একজন অভিযুক্ত, একজন অপরাধী 1 মাস 2 মাস 2 বছর যন্ত্রণা ভোগ করবে, কিন্তু আমৃত্যু কারাদণ্ড হলে দগ্ধে দগ্ধে মারার যে অভিজ্ঞতা সেটা কিন্তু সেই অপরাধী পাবে। এবং এটা কোনোভাবেই নয় যে সেই অপরাধী ছাড়া পেয়ে আবারও নতুন কোনো অপরাধ ঘটাতে পারবে, তারও কোনো প্রভিশন থাকবে না। কারণ আজীবন আমৃত্যু পর্যন্ত তাকে জেল গারদেই বন্দি থাকতে হবে। এটা গেল দ্বিতীয়। তৃতীয় যুক্তিটা সব থেকে গুরুত্বপূর্ণ যুক্তি, যে এই যে সঞ্জয় রায়কে যদি ফাঁসিতে চড়িয়ে দেওয়া হতো, তাহলে এই গোটা বিচার প্রক্রিয়ায়, যেখানে আমরা সকলেই মনে করছি সিবিআই তদন্তের যে প্রাথমিক রিপোর্টগুলো উঠে আসছে সেখানেও যেখানে বলা হচ্ছে যে এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত, কোন মোটিভে সঞ্জয় রায় এই দুষ্কর্ম করলো তার কোনো প্রমাণ নেই। অর্থাৎ এই ঘটনা যে সঞ্জয় রায় একা করেছে তার কোনো নিশ্চিত প্রমাণ ছাড়াই যদি সঞ্জয় রায়কে ঝুলিয়ে দেওয়া যেত, তাহলে এর সঙ্গে যারা আরো অপরাধীরা রয়ে গিয়েছেন তারা সব থেকে বেশি আনন্দে থাকতেন। তার কারণ তাদের প্রধান সাক্ষীর যদি মুখটা বন্ধ করে দেওয়া যেত,
তাহলে আইনের হাত থেকে তাদেরও নিস্তার পাওয়ার একটা সম্ভাবনা থাকতো। সেই কারণে সঞ্জয় রায়ের ফাঁসিটা না হওয়াতেই কার্যত মঙ্গল হলো। এবং আপনারা যেটা প্রথমে বলে শুরু করলাম, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চাইছেন যে সঞ্জয় রায়ের ফাঁসি, প্রথম দিন থেকে সঞ্জয় রায়ের ফাঁসির কথা তিনি বলছেন, তিনি মনে প্রাণে চাইছেন এবং হাইকোর্টেও তিনি যাবেন, দরকার হলে সুপ্রিম কোর্টেও তারা যাবেন। সঞ্জয় রায়ের ফাঁসিকে নিশ্চিত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন সর্বস্ব লড়িয়ে দেবেন। কিন্তু ওই যে বললাম মায়ের থেকে পিসির দরদ বেশি, তার কারণ গতকাল ঘণ্টাখানেক সঙ্গে সুমনে নির্যাতিতার মা বাবা দাবি করলেন যে তারা এই মুহূর্তে সঞ্জয় রায়ের ফাঁসি নিয়ে তারা হাইকোর্টে যাচ্ছেন না। অর্থাৎ নির্যাতিতার বাবা মা এই রায়ের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে তারা হাইকোর্টে যাচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের থেকে পিসির দরদ বেশি এটাকে প্রমাণ করার জন্য তিনি চলে যাচ্ছেন হাইকোর্টে। আর এখানেই আপনাদের বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কিন্তু প্যানিকে রয়েছে। সঞ্জয়ের মৃত্যু না দিয়ে এইটা কার্যত একটা বিরাট সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে ইমোশনটাকে কিছুটা পাশে সরিয়ে রেখে। এবং আমি আপনাদের বলছি, আপনারা দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন খুব দ্রুত হাইকোর্টে যাবেন, হাইকোর্ট থেকে ফাঁসির অর্ডার নিয়ে আসার চেষ্টা করবেন, এমনকি সেখান থেকেও যদি ফলপ্রসূ কিছু না পান তারা সুপ্রিম কোর্টে পর্যন্ত চলে যাবেন এবং সঞ্জয় রায়ের ফাঁসি নিশ্চিত করার জন্য যা যা করা সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন করবেন। এবং আপনাদের এমনটাই বোঝানো হবে যে তিনি বা তার প্রশাসন এই ধরনের ধর্ষকদের বাঁচিয়ে রাখতে চান না। কিন্তু এর পেছনের মোটিভটা কি সেটা এতদিনে আমি আপনি যারা রাস্তায় নেমেছি তারা প্রত্যেকেই বুঝে গিয়েছি যে এই প্রশাসন কিভাবে সঞ্জয় রায়ের মুখটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছিলেন, যেটা গতকালের একটা বিচক্ষণ রায়ে। দেখুন, গতকালের রায়কে আপনারা সেন্টিমেন্টালি নিলে হবে না। ফাঁসি দিয়ে দিলে কিন্তু আমাদের সমাজের জন্য সেটা বিপদ হতো। সঞ্জয় রায়কে বাঁচিয়ে রাখাটা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে। এছাড়াও আপনাদের আরো একটা আমি কারণ বলবো যে ধর্ষণ এবং খুন হলেই যদি ফাঁসির প্রভিশন থাকে, দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার দাবি করেছিলেন, মাথায় রাখতে হবে যে এতদিন সময় লাগারই কথা নয়। যদি কোনো অভিযুক্ত ধর্ষণ এবং খুনের মতো অপরাধ করে থাকে তাহলে ফাস্ট ট্র্যাক কোর্টে ইমিডিয়েটলি তাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া উচিত। এটা কিন্তু সমাজের জন্য বিপজ্জনক। আপনারা একটু বোঝার চেষ্টা করুন, আমার অ্যাঙ্গেলটা বোঝার চেষ্টা করুন। দেখুন, যদি ধরুন সত্যি সত্যি এই ধরনের ঘটনা ঘটলো যে ধর্ষণ করলেই ফাঁসি দিয়ে দেওয়া হবে, যদি এই ধরনের ধরুন একটা তর্কের খাতিরে আমাদের সংবিধানে একটা প্রভিশনও চলে এলো যে ধর্ষণ করলেই কিন্তু কয়েকদিনের মধ্যেই ধরা পড়লে তাদের একেবারে ফাঁসি দিয়ে দেওয়া হবে, এটাতে প্রবলেম কি জানেন? প্রবলেম হচ্ছে, আপনারা একটু ভেবে দেখুন, যে অপরাধী যখন সে ধর্ষণ করবে এবং তিনি যদি জানেন যে ধর্ষণ করলেই সর্বোচ্চ অপরাধেই সবসময় ভারতে শাস্তি হয়ে থাকে, তাহলে এটা জানবেন যে এখনো পর্যন্ত ধর্ষণের মতো জঘন্যতম ঘটনাগুলোর পরেও কিন্তু অনেক নারী সসম্মানে নিজেরা বাঁচার সুযোগ পায় যারা ধর্ষকদের হাত থেকে পালিয়ে বাঁচতে পারে। ধর্ষকরা ধর্ষণের পর যাদেরকে খুন না করেও ছেড়ে দিয়েছে, এরকম অনেক নারী তারা জ্বালা যন্ত্রণা উপেক্ষা করে সেই পথ অতিক্রম করে তারা নিজেদের জীবনে আবার প্রতিষ্ঠিত হওয়ার দ্বিতীয় সুযোগ পায়। কিন্তু যদি ধর্ষণ হলেই ফাঁসির প্রভিশন হয়ে যায়, তাহলে প্রত্যেকটি ধর্ষক কি করবে জানেন? ধর্ষণ করবে, তারপর মৃত্যু নিশ্চিত করবে। না, ধর্ষণেরও যা সাজা আর ধর্ষণের পর মৃত্যুরও যদি একই সাজা হয়, তাহলে ধর্ষণ করে তাকে মেরে ফেলাই ভালো। তার কারণ ধর্ষণ করে মেরে ফেললে সে তো আর তার বিরুদ্ধে কিছু বলতে পারবে না, প্রমাণ লোপাটের সব থেকে বড় কাজটা হয়ে যাবে। সেই কারণেই এটা একটা নেগেটিভ সাইড রয়েছে। দেখুন, ধর্ষণ তো কমবেই না, তার কারণ ধর্ষণ তো শুধুমাত্রই এই ব্যাধিটা ভারতে আছে এমন তো নয়, পৃথিবীর সর্বোচ্চ দেশ জুড়ে এই জঘন্য ব্যাধির শিকার হতে হয় সকলকেই। কিন্তু এখানে যদি ক্যাপিটাল পানিশমেন্ট হয় তাহলে প্রত্যেকটি ধর্ষক ধর্ষণ করার পর মৃত্যু নিশ্চিত করবে। এইটা কিন্তু একটা পেইনফুল ব্যাপার, এটাও কিন্তু আমাদের সমানভাবে মনে রাখতে হবে। যদিও আজকের প্রসঙ্গ এটা নয়, আমি আপনাদের সামনে যেটা বলার চেষ্টা করছিলাম, আচ্ছা আপনাদের মনে রয়েছে DY চন্দ্রচূড় যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন, তিনি সিবিআই রিপোর্ট দেখার পর তিনি বলেছিলেন এই রিপোর্টে যা যা আছে সেটা দেখে কার্যত বিচলিত বোধ করছি, চমকে যাচ্ছি, এই রিপোর্টে সিবিআই রিপোর্টে নাকি এমন তথ্য রয়েছে। কিন্তু সত্যি অবাক করা বিষয় হচ্ছে যে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তিনি যদি সিবিআই এর জমা দেওয়া রিপোর্ট দেখে চমকে যান, তাহলে তার প্রতিফলন কেন এখনো পর্যন্ত আমরা শিয়ালদা কোর্টের রায়ে সেই প্রতিফলনটা আমরা দেখলাম না, কিংবা সুপ্রিম কোর্টের অবজারভেশনে সেইখানে কোনো প্রতিফলন আমরা দেখলাম না কেন? তার কারণ আপনাদের মনে রাখতে হবে, চন্দ্রচূড় বলেছিলেন যে সিবিআই যে গতিতে তদন্ত করছেন তাতে তিনি সন্তুষ্ট এবং সিবিআই যথেষ্ট ভালো তদন্ত করছেন এমনটাও বলেছিলেন। সিবিআইকে সময় দেওয়া উচিত বলে জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এবং সিবিআই এর দেওয়া তথ্যে সুপ্রিম কোর্ট যে চমকে গিয়েছিল সেটাও বারবার প্রকাশ্যেই বলেছিলেন শুনানির সময়,
ডিওয়াই চন্দ্রচূড়। তাহলে ওই রায়ের প্রতিফলনটা গেল কোথায়? যে এমন ভয়ঙ্কর তথ্য নাকি সিবিআই তো দিয়েছে, সেটা তো প্রধান বিচারপতি নিজেই স্বীকার করেছেন। তাহলে তার বেসিসে আমাদের সংবিধানে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, এর উত্তরটা কেন পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মানুষ পাচ্ছে না, এইটা কিন্তু জানা প্রয়োজন। দেখুন, অনেকে সিবিআই কে দোষারোপ করছেন, আমিও সিবিআই এর উপর 100% সন্তুষ্ট নই, কিন্তু প্রশ্ন হচ্ছে যেখানে এভিডেন্টলি আমরা নিজেরা প্রত্যক্ষ করেছি, ডিওয়াই চন্দ্রচূড় সিবিআই এর রিপোর্ট দেখে চমকে গেছেন, সেটা তিনি নিজে বলেছেন, কিন্তু রায়ে তার কেন প্রতিফলন নেই? তবে হ্যাঁ, আপনাদের এটাও জানা প্রয়োজন যে দেখুন, এখনো পর্যন্ত কিন্তু এই তদন্ত শেষ হয়নি। এমনকি এই যে শিয়ালদা আদালতে যে শুনানি প্রক্রিয়া, সেটাও কিন্তু শেষ হয়নি, আপনাদের এটা মাথায় রাখতে হবে। তার কারণ সিবিআই জানিয়েছে তারা খুব শীঘ্রই আরো একটা চার্জশিট জমা দেবেন, এবং সেই চার্জশিট যখনই তারা জমা দেবেন, শিয়ালদা আদালতে ফের কিন্তু এই মামলার শুনানি হবে। অর্থাৎ এই মামলাটি ক্লোজ অ্যান্ড শাট এটা কিন্তু হয়নি, এই মামলাটি এখন ওপেনই রয়ে গিয়েছে। আরো বেশি তদন্ত যখন এগোবে, সিবিআই সেকেন্ড চার্জশিট যখন জমা দেবে, এই কোর্টেই কিন্তু তার শুনানি প্রক্রিয়া আবারও শুরু হবে। যদি না ততদিন মমতা বন্দ্যোপাধ্যায় যদি উচ্চ আদালতে চলে যান, হাইকোর্ট যদি স্থগিতাদেশ না দিয়ে থাকেন, তাহলে কিন্তু এই কোর্টেই কিন্তু আবার ফের শুনানি হবে। অর্থাৎ সিবিআই কিন্তু বলেনি যে সঞ্জয় রায় একমাত্র অ্যাকিউজড, আর কেউ অ্যাকিউজড নয়, সেটা কিন্তু এখনো বলেনি। তাই আমাদের দেখুন, আর কিচ্ছু করার নেই, ধৈর্য আমাদের দেখাতেই হবে। এবং সঞ্জয় রায়ের এই কারণেই বেঁচে থাকাটা অত্যন্ত প্রয়োজন। ধরুন, সিবিআই এর চার্জশিটে এমন কোনো ব্যক্তির নাম আসলো, তাদেরকে মুখোমুখি সঞ্জয়ের সঙ্গে বসিয়ে জেরা করার জন্য যদি কোনো প্রয়োজনীয়তা থাকে, সেই সুযোগ সঞ্জয় রায়ের মৃত্যু কার্যকর হয়ে গেলে পাওয়া যাবে না। সেই কারণেই কিনা জানি না, রাজ্য প্রশাসন কিন্তু চাইছে যে সঞ্জয় রায়ের মৃত্যু যত তাড়াতাড়ি সম্ভব তাকে বলিতে চড়ানোর। দেখুন, যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে পর্যন্ত, কয়েক মাস আগে পর্যন্ত ধনঞ্জয়ের মৃত্যু নিয়ে তদানীন্তন বামফ্রন্ট সরকারের তীব্র বিরোধিতা করেছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে উল্টে গিয়ে এই ধনঞ্জয়ের জায়গায় সঞ্জয়ের ফাঁসির জন্য এতটা উঠে পড়ে লাগছেন, এটা সন্দেহ কি আপনাদের বাড়িয়ে দিচ্ছে না? আপনারা কমেন্টে লিখুন, এই প্রশ্নের উত্তরটা লিখুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উৎকণ্ঠা কি মায়ের থেকে পিসির দরদ বেশি হচ্ছে না? তার কারণ যেখানে মা বাবা বলছেন যে না, সঞ্জয় রায়ের বিরুদ্ধে যা রায় দেওয়া হয়েছে তা আমরা মাথা পেতে নিচ্ছি, তবে তারা যেটা আপত্তি জানিয়েছেন যে রেয়ার টু রেয়ারেস্ট বলে অপরাধ হিসেবে গণ্য হয়নি, সেটাতে তাদের পর্যবেক্ষণ রয়েছে, সেইখানে তাদের আপত্তির কথা তারা বলেছেন। কিন্তু সঞ্জয় রায়ের কেন ফাঁসি হয়নি এ নিয়ে কিন্তু তারা আপত্তি তোলেননি। তার কারণ তার বাবা মা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন সঞ্জয় রায়ের ফাঁসিতে ঝুলিয়ে দিতে, এবং তার বাবা মা চাইছেন যে না, তারা এই মুহূর্তে এই বিষয় নিয়ে আর হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাবেন না, সঞ্জয় রায় যেন জেলবন্দি থাকেন, সেটা তার বাবা মাও চাইছেন। তার কারণ সঞ্জয় রায়ের কাছ থেকেই পাওয়া যাবে আনুষঙ্গিক আরো কে কে জড়িত রয়েছে, সেই নামগুলো আসার জন্য সঞ্জয় রায়ের বেঁচে থাকাটা অত্যন্ত প্রয়োজন। কি বলবেন বন্ধুরা, আপনারা কি সহমত? এমনিতে আপনাদের অনেকগুলো উদাহরণ দিলাম যে কোনো সভ্য সমাজে ফাঁসির রেওয়াজ কিন্তু নেই, তার কারণ জন্ম দেওয়ার অধিকার যদি না থাকে, তাহলে মৃত্যুদণ্ড দেওয়ারও অধিকার আদালতে থাকতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে, কেউ যদি কাউকে ফাঁসি দেয় তাহলে সেও তো একটা অপরাধ করলো, তাহলে তার অপরাধের সাজা কি করে হবে? এটাও কিন্তু একটা সভ্য জগতের ভ্যালিড প্রশ্ন। ধরুন, একজন দাগী অপরাধীকেও যদি আমি মেরে দিই, তাহলে তো আমিও অপরাধী। কাউকে মারা মানে তো সেটা আমাদের আইনের চোখে একটা অপরাধ, তাহলে সেই অপরাধের শাস্তি কি হবে? সেই কারণেই যে কোনো সভ্য জগতে ক্যাপিটাল পানিশমেন্টটা উঠে যাচ্ছে। এবং আপনাদের মাথায় রাখতে হবে যে ক্যাপিটাল পানিশমেন্টের থেকেও আজন্ম কারাগারে বন্দি, এটা একটা অবর্ণনীয় দুঃখ এবং যন্ত্রণা। এটাকে যারা হালকা সাজা হিসাবে ভাবছেন, তারা অত্যন্তই ভুল করছেন। এটা কঠিনতম একটা সাজা। এরকম নয় 12 বছর বা 14 বছর পর সে আবার কারাগার থেকে মুক্তি পাবে। যতদিন না সে মৃত্যু হবে ততদিন তাকে কারাগারে পচতে হবে। এটা একটা বিরাট সাজা। তাই আমি অন্তত এই সাজা, সঞ্জয় রায়ের সাজা নিয়ে এখনো পর্যন্ত আমার খুব একটা এই কারণেই অসন্তুষ্টি নেই। তার কারণ সঞ্জয় রায়কে বাঁচিয়ে রাখাটা আমাদের সমাজের জন্য, আরজি করের জন্য, নির্যাতিতার বাবা মায়ের জন্য অত্যন্ত প্রয়োজন। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের তৎপরতাটা এবার আপনারা লক্ষ্য করবেন, কিভাবে সঞ্জয় রায়কে কত তাড়াতাড়ি ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া যায়, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা সচেষ্টতা, সেটা আপনারা মিডিয়ার মাধ্যমে শুনতে পাবেন আগামী কয়েকদিনের মধ্যেই। এবং আইনগত ব্যবস্থা, সেটাও আপনারা দেখতে পারবেন খুব সত্বর। আপনারা কি চাইছিলেন? আপনাদের মতামত কি? লিখে জানাবেন। তার কারণ রাজনীতির খবর আমি আর করার চেষ্টা করি না। এই এত নোংরা রাজনীতি করতে করতে আমি চাই না আপনাদের বোর করতে, তাই আপনাদের সামনে আমি আরো বেশি ইম্পর্টেন্ট খবর নিয়ে আসার চেষ্টা করি। কিন্তু যেহেতু একটা হিস্টোরিক ডে,
তাই আজকে আপনাদের সামনে এই তথ্যটা আনলাম। যদি পছন্দ করেন, আমার যুক্তির সঙ্গে সহমত হন, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, পর্বটি ভালো লাগলে শেয়ার করে আমাদের সমর্থন করবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।